শর্ট প্রশ্ন, লং প্রশ্ন এবং এমসিকিউ এই নিয়ে প্রচুর কমেন্ট পেয়েছি, আমি সেগুলো দেখেছি। আজকের এই ক্লাসে সংক্ষিপ্ত সময়ে বেশ কয়েকটা মোক্ষম টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো ফলো করলে আশা করি তোমরা এই তিনটে জিনিসকেই একদম দুর্দান্তভাবে মোকাবিলা করতে পারবে। প্রথমে আসবো লং কোশ্চেন। দেখো, আমাদের সময় আমরা যখন পড়াশোনাটা করেছি তখন এই শর্ট কোশ্চেন এমসিকিউ এর কনসেপ্টই প্রায় ছিল না। তোমরা হয়তো এখন সেটা মানে যারা একদম ছোট তোমরা হয়তো বুঝছো না ব্যাপারটা। তখন আমাদের প্রশ্ন আসতো, যা প্রশ্ন আসতো তাতেই অনেকটা করে লিখতে হতো, প্রচুর লিখতে হতো। ইতিহাস হলে তো কথাই নেই, পাতার পর পাতা লিখতে হতো। সময় কিন্তু সেই 2.5-3 ঘন্টাই থাকতো। এবং একটা পড়াকে, একটা চ্যাপ্টারকে কতটা মুখস্থ করলে, কতটা রেডি করলে তারপর ওই লং কোশ্চেনগুলোর উত্তর দেওয়া যেত। এবং একটা লং কোশ্চেন লিখলেই হতো না একটা পরীক্ষায়। আবার কম লিখলে মাস্টারমশাই খুব বকা দিতেন, এইটুকু লিখলে হয়, আর একটু বিস্তার করে লিখতে হয়, তাকে বলা হয় প্রসঙ্গ এবং বিস্তার। কিন্তু তোমাদের ক্ষেত্রে এখন অনেক সুবিধা হয়েছে, লং কোশ্চেনেও তোমরা ভয় পেও না। কি করতে হবে তার আগে পরিচয়টা দিয়ে নিই। আমি প্রবীর রায়চৌধুরী, টপার টাস্কের এই ক্লাসে তোমাদের সাথে। পুরনো এবং নতুন সব ছাত্রছাত্রীকে বলছি, খেয়াল করে দেখে নাও সাবস্ক্রিপশান এবং নোটিফিকেশান বেলের অলটাকে অন করা আছে কি না। কারণ অনেকের কাছে এটা আমি অতীতেও শুনেছি, আমাকে হোয়াটসঅ্যাপেও অনেকে মেসেজ করেছে যে নোটিফিকেশান অনেক ক্ষেত্রে অনেকের ঢুকছিল না। এটা অনেক সময় ইউটিউবেরও সমস্যা হয়, কখনো কখনো গ্লিচ হয়। আর এটা কখনো ভেবো না যে তোমাদের কমেন্টের উত্তর দিতে পারি না বলে, যে তোমাদের কমেন্ট আমি দেখি না। যারা পুরনো ছাত্রছাত্রী আছে তারা সবাই জানে প্রত্যেকের কমেন্ট আমি দেখি, এবং যার যার যেখানে সমস্যা আছে সেটাকে নিয়ে অনেক সময় কারোর একজনের কমেন্ট নিয়েও আমি একটা পুরো ক্লাস নিয়েছি। আজকে যেটা বলতে যাচ্ছি একদম আর দেরি না করে সরাসরি বলি। লং কোশ্চেন খেয়াল করে দেখবে, তোমাদের লং কোশ্চেনগুলোতে সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, একটা শব্দ সংখ্যা বেঁধে দেওয়া থাকে। মোক্ষম টেকনিক বলতে যাচ্ছি কিন্তু এইটা, একটা শব্দ সংখ্যা বাঁধা থাকে। কতগুলো শব্দ? কখনো সেটা 100টা শব্দের মধ্যে লেখো, কখনো সেটা 70 থেকে 80টা শব্দের মধ্যে লেখো, মানে প্রশ্নের নাম্বার অনুযায়ী। কখনো একটু বড় যদি হয় রচনা টচনা, সেটা 150 শব্দ কি 200 শব্দের মধ্যে লেখো। এরকম ক্লাস অনুযায়ী আলাদা আলাদা আছে। আমি একটা মডেল এখানে টেকনিক তোমাদের বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কাজটা কত সহজ হয়ে গেছে, এবং সেটা হওয়া খুব জরুরি। কি খেয়াল করো, আগে নিজে হাতে করে কিছু লেখো, লিখে দেখো তোমার একটা লাইনে, এক একজনের হাতের লেখা এক এক ধরনের হয়, তোমার একটা লাইনে কটা শব্দ, পেন দিয়ে দিয়ে গোনো, অক্ষর না কিন্তু শব্দ, ওয়ার্ড, তোমার কতগুলো ওয়ার্ড ধরছে। মানে অ্যাভারেজ যদি ধরি তাহলে একটা লাইনে আমাদের মোটামুটি কতটা হয়, কারোর 9খানা, কারোর 8টা, কারোর 10, একটু ছোটো হাতের লেখা হলে কারোর এমনকি 10টা ওয়ার্ডও ধরে যায়। এতটাই সহজ একটা ব্যাপার। দেখো, এখানে হতে হবে তোমাকে টু দি পয়েন্ট, বেশি অতিরিক্ত মানে অন্যান্য কথা না, জাস্ট প্রশ্নটাতে যেটা চাইছে তোমাকে সেটাই ওই অংশটুকুতে ব্যাখ্যা করে মানে বলে দিতে হবে। এবং যদি আমি 100টা শব্দও ধরি, মানে একটু বড় প্রশ্ন, তাহলে তোমাকে মাত্র কটা লাইন লিখতে হচ্ছে ভাবো, মাত্র 10টা লাইন লিখতে হচ্ছে। যদি হাতের লেখা একটু বড় হয় সেখানে হয়তো 12 থেকে 14টা লাইন মাত্র তোমায় লিখতে হচ্ছে।
মানে একটা ফুলস্কেপ যদি পাতা হয় তার এই হাফ পাতা মতোও না। এই হচ্ছে বড় প্রশ্ন। আর ওই বড় প্রশ্নটার মধ্যে লুকিয়ে থাকে কারা? খেয়াল করো, 1 নম্বরের যে প্রশ্নের উত্তর দিচ্ছ কি বিশেষত 2 নম্বরের যে প্রশ্নের উত্তর দিচ্ছ, ওরা লুকিয়ে রয়েছে ওই 4 নম্বর কি 8 নম্বর প্রশ্নটার মধ্যে। ওগুলো যোগ করলেই কিন্তু এই অতটা হচ্ছে। কিন্তু এখানেও কিন্তু সেই একই জিনিস আমি আগের ক্লাসে বলেছিলাম, রিডিং এবং রিডিং, একটি বিষয়বস্তুকে নির্দিষ্ট করে প্রায় মুখস্থ করে ফেলা, এটাই যে লজ্জা পাবে সে পাবে, আলাদা কথা, কিন্তু এটাকে যে ফেস করবে তার সাফল্য নিশ্চিত, প্রায় নিশ্চিত সাফল্য। সেটা লং কোশ্চেন হোক, মিডিয়াম কোশ্চেন হোক, অথবা সেটা এমসিকিউ হোক। কেন বলছি? তার পিছনে তারা যুক্তি থাকবে। আমি ধরা যাক কোনো একটা আমার বাংলা গল্প আছে, আমার এক ছাত্র, আমার ছাত্রদের সেটা বলেছি এর আগে এবং তার বিরাট উপকার পেয়েছে তারা। আমি যদি বলি একটা বাংলা গল্প আছে, একটা করে পাতা প্রতিদিন এমন পড়া পড়বি পুরো মুখস্থ হয়ে যাবে। তা বাংলা গল্পের বইতে যে গল্প থাকে ক পাতা থাকে? 2-3 পাতা, এপিট ওপিট করলে 4 পাতা। এই এতবার যদি 50-60 বার কেউ সেটাকে পড়ে এবং সেটা তার অলমোস্ট মুখস্থ হয়ে যায়, তারপর বলবো বাংলার উত্তর লেখার টেকনিক সামনের ক্লাসে বলবো। ওই গল্পটাকে যদি কেউ পড়ে নেয় তাকে নিজেকে আর কিছু লিখতে হয় না। ধরা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো গল্প থাকে, আর আমি যদি ওই গল্পে যা বলা আছে হুবহু সেইভাবে আমি লিখে দিই, কিন্তু একটু টেকনিক আছে তার মধ্যে, একটা সূক্ষ্ম টেকনিক আছে, সেটা নেক্সট ক্লাসে বলবো। তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হোক বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হোক বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোক, তাদের যে গল্পটা লেখা আছে বা তোমাদের ক্লাসে যে গল্প দেওয়া আছে যে লেখকের, সেই লেখকের গল্পের থেকেই যদি তোমার উত্তরটা লেখা হয়, তার কাটার কোনো জায়গা থাকে? তাতে আর কম নাম্বার পাওয়ার কোনো অবকাশ থাকে কি? কারণ যে ওইটাকে কাটতে যাবে তাকে তো তাহলে বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রকে ভুল প্রমাণ করে দিতে হবে, তারা তাহলে ভুল। এতটাই নিখুঁতভাবে কিন্তু বিজ্ঞানও পড়া যায়, এতটাই নিখুঁতভাবে ইতিহাসও পড়তে হবে, ভূগোলও পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। এবার এসো মানে শর্ট কোশ্চেন। তুমি খেয়াল করো, ওই রিডিং, ওই সেম টেকনিককে যদি তুমি ফলো করো তাহলে শর্ট কোশ্চেনও তুমি পারছো। কিন্তু কেন বলছি বাড়িতে লিখে প্র্যাকটিস করো 1-2 বার অন্তত, তাহলে তোমার আইডিয়াটা হবে যে আমার একটা লাইনে এতগুলো শব্দ, আমি আমার মানে অ্যাভারেজে একটু যখন স্পিডে লিখি তখন এতগুলো শব্দ ধরে। তাহলে আমি উত্তরটা লিখব, যদি আমার 100টা শব্দের মধ্যে আমায় লিখতে বলে, এইটা হচ্ছে সেই টেকনিকটা বলছি। 100টা শব্দে যদি লিখতে বলে তাহলে আমি 20 লাইন লিখব না, 15 লাইন আমি লিখব না, আমি 10 লাইন, 10.5 লাইনের মধ্যে আমি কমপ্লিট করে দাঁড়ি টেনে দেবই দেব। তাতেই আমাকে সবটা লিখতে হবে। এবং সেইভাবে যদি বাড়িতে প্রস্তুতি নাও তবেই ঠিক হবে। তাহলে তোমার উত্তরটা কি হলো? লিখতে বলেছে 100টা শব্দের মধ্যে, তুমি লিখে দিয়ে চলে আসতে 60খানা শব্দ, নাম্বার তো হবে না। আবার তোমায় লিখতে বলেছে 100টা শব্দের মধ্যে, তুমি 200 শব্দ লিখে চলে গেছো, ওইটা তোমার খুব ভালো তৈরি আছে, তুমি 20 লাইন লিখে দিয়েছো, হয়তো নাম্বার পাবে, কিন্তু অন্যদিকে টাইম পাবে কোথায় অন্য কোশ্চেন লেখার? এতটা হিসেব করতে হয়। শর্ট, তাহলে ওটা যদি পারো, সেই চ্যাপ্টার যদি তৈরি থাকে, তাহলে তোমার শর্ট কোশ্চেনও পাচ্ছ। তাহলে শর্ট কোশ্চেনটা যখন তুমি লিখছো, 1 নম্বরের প্রশ্ন অবশ্যই তুমি অল্প লিখছো, কিন্তু 2 নম্বরের প্রশ্ন যখন তুমি লিখছো এমন লিখে দিও না যে প্রশ্নটা দিল আর সেটা, কখনো কখনো থাকে যে 2টো নাম বলো,
কি 3টে উদাহরণ দাও, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি সেখানে লেখার অবকাশ থাকে, সেখানে অন্তত সেই যে প্রশ্নটা চেয়েছে সেইটার ব্যাখ্যাটা অন্তত যেন দিতে পারো, টু দি পয়েন্ট থাকে। এবার এসো মোক্ষম জায়গা, যেটার জন্য অনেকে অপেক্ষা করে আছো, সেটার নাম হচ্ছে এমসিকিউ। এখন 11, 12 বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, নিট বলো, জেই বলো, এমনকি ক্লাসের পরীক্ষাতেও কী হয়, তোমার এমসিকিউটা এখন অনেকের মানে দুশ্চিন্তার কারণ। এমসিকিউ কী করে করবো? আরে বাবু, প্রতিটা লাইন, প্রতিটা অক্ষর যদি তোমার তৈরি থাকে, আমি এমনকি বিজ্ঞানের ক্ষেত্রেও বলছি, দেখো অনেকে বলতে পারে আরে বিজ্ঞান আপনি মুখস্থ করতে বলছেন। না, বলছি না, বিজ্ঞান আমি বুঝতেই বলছি, কিন্তু পরীক্ষায় বোঝা এক জিনিস, আর পরীক্ষায় গিয়ে নম্বর তুলে আসা আর এক জিনিস। অবশ্যই যে ভালো বুঝবে সে ভালো নম্বরও পাবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু সেটাকে পড়ে 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 এত জলবত্তরলং করে ফেলতে হবে, জানবে কোনোটাই লেট না, কাল তোমার পরীক্ষা আছে, চলো আজকে 100 বার যে চ্যাপ্টারটা হয় না, আজকে টার্গেট করো, এইখানে বসবো, বসে অন্তত 15 বার সেইটাকে রিডিং মেরে শেষ করব। চলো তো দেখি তো কালকে তোমার পরীক্ষা কী করে ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসে একটাও ভুল হয় কিনা। এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে ট্রিকি কোশ্চেন্স থাকে। তাহলে বাড়িতে তো একটা প্র্যাকটিসের ব্যাপার থাকছে। আমি তো বারবার আগের ক্লাসেও বলেছি যে 365 দিন পাচ্ছ একটা ক্লাসের জন্য, আর তোমার খাটনি বলতে কি, একটা চ্যাপ্টারকে বারবার বারবার করে পড়া, মানে সেইভাবে এগিয়ে যাওয়া প্রতিটি চ্যাপ্টারে বিভিন্ন সাবজেক্টে। তার রুটিন সেটা আমার অন্য ক্লাসে দেওয়া আছে, আমি নেক্সট ক্লাসে নয় তোমাদের আবার সেই ধরনের শিডিউল রুটিন এইগুলো দিয়ে দেবো, যে কীভাবে এগোতে হয়। একটা দিনকে ভাগ করবে, ভাগ করে করে এগোবে। যারা নতুন ছাত্রছাত্রী আছো তাদের জন্য বলছি, একটা দিনকে ভাগ করে কেটে কেটে এগোতে হয়। তবে ওটা এই ক্লাসে ছেড়ে দাও, ওটা নেক্সট ক্লাসে বলবো। তাহলে এমসিকিউতেও খেয়াল করবে যে 4টে অপশান যে দেওয়া থাকছে, আগে চিন্তা করো না কোনটা, একেবারে হতেই পারে না, এইটা কোন দুটো আগে চয়েস করে নাও। ধরা যাক ABCD 3টে অপশান দিয়েছে, না কোন দুটো আগে চুজ করে নাও। দেখো ওগুলো হতেই পারে না, যেটা হয়তো ঠিক করতে পারছো না, 4টে অপশান দিয়েছে ওই দেখেই মাথা খারাপ, কখনো করো না। এমসিকিউ করবার সময় সবার আগে মাথায় রাখো, মাথা ঠান্ডা রাখতে হবে। একটা প্রশ্নকে একবার দেখেই জাজ করো না, পুরো প্রশ্নকে একবার পড়ো, এবার পার্টিকুলার কোশ্চেনকে একবার পড়ে চোখটা বন্ধ করো, চোখটা খুলে আবার তাকে দেখো, আবার চোখটা বন্ধ করো, প্রয়োজনে আবার সেটাকে দেখো। এইটা করলে অনেক সময় কি হয় যে আমরা যে ভাবি না যে ওই পুরোটা পড়ে এবার পরের কোশ্চেনটায় কী আছে, এইটা আমাদের সর্বনাশ করে দেয়। পরের কোশ্চেনটা যদি না পারি, ওই কোশ্চেনটা যদি না পারি, এই যে ভয় আমাদের তাড়া করে, আরে তোর চোখের সামনে যে ভালো সহজে পারবি যেটা, আমরা সেটাই ভুলে যাই, সেটা একটা ওই ভয়টা গ্রাস করে। চোখ বন্ধ করে যদি চুপ করে ভেবে নাও যে আমি এইবার এই কোশ্চেনটাকে করব, সেই কোশ্চেনের প্রতিটি অক্ষরকে পড়ো ভালো করে। অনেক সময় ভাষাটা এমনভাবে দেওয়া থাকে, তাকেই বলে ট্রিকি কোশ্চেন, এমনভাবে ভাষাটা মানে বলা থাকে, অনেক সময় উত্তর ওর মধ্যেই পাওয়া যায়। আবার এই যে ভাষাটা যদি তুমি দুবার ওই পুরো প্রশ্নটাকে, ধরো 2 লাইনের একটা কোশ্চেন আছে, সেটাকে যদি একটু 2বার 3বার মুখে পড়ো, হলে তো আর জোরে জোরে পড়তে পারবে না, মুখটাকে যাকে বলে ফিসফিস করে কথা বলা, সেইভাবে যদি মুখে পড়ো, অনেক ক্ষেত্রে দেখবে প্রথমবার যেটা পড়েছিলে 3বার পড়ার পরে দেখলে আরে এটা ওই বলেছিল, আর এটা এখন যা বুঝতে পারছি এইবার যে 4টে কোশ্চেনের যে ওই 4টে যে উত্তর
উত্তর দেওয়া আছে, অনেক সময় তার দুটো আনসার একেবারেই তার মানে তার সাথে সম্পর্কযুক্ত নয়। আবার কখনো কখনো হয় যে ক্লোজ, একদম খুব ক্লোজ ভ্যালু দেওয়া থাকে বা কিছু। সাহিত্য টাহিত্যর ক্ষেত্রে এগুলো অনেক সহজ হয় খুঁজে পাওয়া। যদি মুখস্থ রাখা থাকে, পড়াটা ভালো থাকে, তাহলে অসুবিধা হয় না। সায়েন্সের ক্ষেত্রে অনেক সময় যে কোশ্চেনের যে ক্যালকুলেশনের যে ভ্যালু, সেটা খুব ক্লোজ থাকে। এর জন্য প্র্যাকটিসের তো কোনো বিকল্পই হয় না। সেম টাইপ অফ ম্যাথস যদি করা থাকে, তাহলে কিন্তু ওই ক্লোজ ভ্যালুকে আইডেন্টিফাই করাটা অনেক সহজ হয়। রাফ বলে একটা জিনিস আছে, সেটা তো ইউজ করবেই, কিন্তু সে ছাড়া একটা টেকনিক আজকে বলছি, সেটা তোমার নর্মাল আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে, কমার্সের সাবজেক্টের ক্ষেত্রে, এমনকি সায়েন্সের সাবজেক্টের যে ডেসক্রিপশন প্রশ্ন থাকে সেগুলোর ক্ষেত্রেও, এমসিকিউ এর ক্ষেত্রেও কাজে লাগতে পারে এই টেকনিকটা। দেখো, সেটা হচ্ছে বাড়িতে যারা পুরনো ছাত্রছাত্রী আছে, নতুনরা এখনও জানো না, সেই ক্লাসগুলো নেব, পারলে পুরনো ক্লাস দেখে নিও। সেটা আমি সব সময় বলি, নোটের খাতা। নোট কার নোট? কোচিং থেকে দেওয়া নোট না, কেনা নোট নয়, কোচিং বা অন্য কোনো জায়গা থেকে পাওয়া নোট নয়। এই নোট নিজেকে বানাতে হয়। কিভাবে? ওই যে চ্যাপ্টারটা রিডিং পড়তে বলেছিলাম, ওই যে তলায় আন্ডারলাইন করতে বলেছিলাম, আসবো এই ক্লাসগুলোতে, তবে মোটামুটি এখন জেনে রাখো যাদের দ্রুত প্রয়োজন। তলায় আন্ডারলাইন করো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নাও, অথবা যারা নিচু ক্লাসে পড়ছো, কোশ্চেন ব্যাংক এই ধরনের যে পাওয়া যায় সেগুলো নাও। পার্টিকুলার ওই চ্যাপ্টারে দেখো কতগুলো কোশ্চেন এসছে, তার তলায়, উত্তরগুলোর তলায় আন্ডারলাইন করতে করতে চ্যাপ্টারটাকে শেষ করো। এবার যে উত্তরগুলো আসলো, সেই উত্তরগুলোকে একটা খাতায় টোকো, সেই চ্যাপ্টারের উত্তর। এমসিকিউ এর ক্ষেত্রে কি হবে জানো? যখন পরীক্ষার হলে তুমি কোশ্চেনকে ফেস করতে যাচ্ছ, যখন কোশ্চেন আসছে, তখন ওই যে উত্তরটা তুমি বারবার করে দেখেছো, ওই খাতাটা পড়েছো, নোটের খাতাটা, তোমার পেনটা ডিরেক্টলি ওই উত্তরের কাছেই চলে যাবে। এই একটা কিন্তু বড় সুবিধা আছে। তাহলে এমসিকিউতে কি বললাম? আগে ভাবো কোন উত্তরগুলো হতে পারে না, 4টে অপশানের মধ্যে। দ্বিতীয় বললাম, কোশ্চেন পড়ে পর উত্তর দিতে যেও না, একটু 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড একটু চুপ করে চোখটা বন্ধ করো, আবার খোলো, খুলে আরেকবার পড়ো, আবার চোখটা বন্ধ করো, আরেকবার পড়ো, যার যেরকম সুবিধা হয়। মানে অন্তত 3টে বার পড়ো প্রশ্নটা। তারপরে কি বললাম? যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অথবা কোশ্চেন ব্যাংক, যারা নিচু ক্লাসে পড়ছো, তলায় তলায় আন্ডারলাইন করে নোটের খাতা তৈরি করো, এমসিকিউ এর উত্তরের খাতা তৈরি করো, এক একটা চ্যাপ্টারের শুধু উত্তরগুলো ওতে টোকো, পরে ওই খাতাটাকে পড়ো, ওই পাতাটাকে পড়ো। মানে ওই চ্যাপ্টারের ওই শব্দগুলোই হচ্ছে এমসিকিউতে আসতে পারে এবং ওগুলোই উত্তর। এগুলো তো বললাম। এছাড়া কিভাবে প্রস্তুতি নেবে, শর্ট টাইমে কি করে এগোবে, অল্প সময়ের মধ্যেও কিভাবে পুরো বই কমপ্লিট করে ফেলবে, কোর্স কমপ্লিট করে ফেলবে, কোর্সেরই তো চাপ না, ভয়, এসব নিয়ে পরপর ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। দ্রুত সাবস্ক্রিপশন করো। আর যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই বলে যদি এরকম মনে হয়, একটু শেয়ার করলে তাদের একটু উপকার হয়। এমন বহু মানুষ আছে যারা সেলফ স্টাডি করে, নিজেরা পড়ছে। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, তোমাদের সাথে ওই ইন্টারেস্টিং ক্লাসগুলো নিয়ে। আর ইংরেজি শেখার ক্লাস আবার চালু হয়ে গেছে। এই ক্লাসগুলো নিয়ে আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ক্লাসে।